প্রথম থেকে যেন পরপর পয়েন্ট ওয়াইজ তারা উত্তরগুলোকে করে আসে। এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যদি কিছু ক্ষেত্রে কিছু ডায়াগ্রাম দেওয়া যায়, ছোট্ট ছবি, এবছর এটা বড় প্রশ্ন এসছে মানে পরের বছর ওইটা আর আসবে না সেটা কিন্তু নয়। যদি ছবি আসে তো ভালো, কিন্তু ছবি আসার সম্ভাবনা কম, কেননা তার থেকে আরো মোর ওয়েটফুল প্রশ্ন চোখের ছবিটা বা মাইটোসিসের ছবি। তাহলে এক সংখ্যক জনন অবশ্যই চেকার বোর্ড উইথ ফেনোটাইপ এবং জেনোটাইপ। ভালোভাবে হাতে লেখা করবে, সুন্দর করে ছেড়ে ছেড়ে পরিষ্কার করে লিখবে যাতে খাতাটা সুন্দর দেখায়। ক্রায়ো প্রিজার্ভেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু এবছর আসছেই। প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে উত্তর লেখা হলে যেন একটু করে তারা জায়গা ছেড়ে রাখে। নমস্কার, দ্য ই পেপার ডিজিটাল নিউজ চ্যানেলের লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক 2025 এই অনুষ্ঠানে আমি শ্রী চিন্ময় দাস, রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের মাস্টারমশাই, লাইফ সায়েন্সের মাস্টারমশাই। আমি এই অনুষ্ঠানে আপনাদেরকে লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান সম্পর্কে কিছু মাধ্যমিকে এবারে আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে প্রিপারেশন নিয়েছে তার উপরে, এবং প্রিপারেশনটা আরো কতটুকু এই সময়ের মধ্যে আরো ঠিকঠাক করা যায় সেই বিষয়ে কয়েকটি কথা আমি বলছি। প্রথমে আমি বলি কয়েকটা খুব প্রাইমারি কথা, যেগুলো ছাত্রছাত্রীরা প্রায়শই খুব একটু অসতর্কতার জন্য এটা ভুল করে। কিরকম? প্রথম কথা আসছি, খাতায় মার্জিন দেওয়া, এগুলো খুব ছোটখাটো কথা, ঠিকঠাক মার্জিন দেওয়া। 2 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে কি, যে আমাদের লাইফ সায়েন্সে 4টে বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ আর ঘ বিভাগ। প্রত্যেক বিভাগের কোশ্চেনগুলোকে যদি ছাত্রছাত্রীরা ঠিকঠাক পরপর সিরিয়াল ওয়াইজ করে নেয়, তাহলে এটা কিন্তু ছাত্রছাত্রীরা তাদের উত্তর লিখতেও এবং যখন স্যারেরা খাতা দেখেন তখন তাদের খাতা দেখতেও সুবিধা হয়। যদিও এটা আপেক্ষিক, কিছু কিছু ব্যাপারে এটাকে হয়তো এদিক ওদিক করতে হতে হয় অনেক সময়, কিন্তু কি হয়, আমরা অনেক সময় খাতা দেখতে গিয়ে দেখেছি কিছু ছাত্রছাত্রী আছে ক বিভাগের কয়েকটা প্রশ্ন করলো, আবার কিছু মুহূর্ত পর কয়েকটা করে পর ক বিভাগের কিছু করলো, আবার পুনরায় কিছুক্ষণ পর কিছু কোশ্চেন করার পর ক বিভাগে ফিরে এলো। যেহেতু এখন মাধ্যমিকের খাতা দেখার সময় প্রত্যেক পেজে আমাদেরকে কেজিং করতে হয়, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব অসুবিধাজনক হয়ে দাঁড়ায় এবং এটা খুব বাস্তব। এটা আমাদের ক্ষেত্রে, এটা কিছু ক্ষেত্রে আমাদেরকে এক অসুবিধার মুখে ফেলে। ওই জন্য ছাত্রছাত্রীদেরকে এই কথাটাই বলার যে প্রথম থেকে যেন পরপর পয়েন্ট ওয়াইজ তারা উত্তরগুলোকে করে আসে। ক বিভাগে যেমন 15টা প্রশ্ন থাকে, প্রত্যেকটাই হচ্ছে বাধ্যতামূলক, অবজেক্টিভ টাইপ। খ বিভাগে থাকে আপনার 21টা প্রশ্ন, মোট 26টা প্রশ্ন থাকে, তার মধ্যে 21টা করতে হয়। ঠিক আছে, এর মধ্যে কিরকম থাকে, প্রথম 5টা থাকে শূন্যস্থান পূরণ, এখানে একটা এক্সট্রা থাকে। হ্যাঁ, 6টার মধ্যে 5টা করতে হয়। 2 নম্বরে থাকে ট্রু ফলস, সত্য অথবা মিথ্যা, 6টা থাকে, তার মধ্যে 5টা করতে হয়। তাহলে প্রথমে শূন্যস্থান পূরণগুলোকে আগে করে নিলাম, তারপরে ট্রু ফলস গুলোকে, সত্য মিথ্যাগুলোকে করলাম। এইভাবে পরপর উত্তরগুলোকে করলে খুব সুবিধা হয়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এবং টিচার দুজনের ক্ষেত্রে। 3 নম্বরে থাকে এই খ বিভাগে এ স্তম্ভ বি স্তম্ভের মধ্যে ম্যাচিং, এটাও 5 নম্বরের, কিন্তু বি স্তম্ভে 6টা পয়েন্ট দেওয়া থাকে, একটা এক্সট্রা দেওয়া থাকে। এর মধ্যে এ স্তম্ভে 5টা পয়েন্ট আর বি স্তম্ভে 6টা পয়েন্ট দেওয়া থাকে। এই 5-এর সঙ্গে এ স্তম্ভের 5টা পয়েন্টের সঙ্গে বি স্তম্ভের 5টা পয়েন্টকে মিলিয়ে লিখতে হবে ঠিকঠাক করে। তারপরে থাকে আপনার যে আর লাস্ট 6টা প্রশ্ন এই খ বিভাগে, যেখানে আপনার সেটাকে একটা শব্দে বা একটা বাক্যে সেই উত্তরটাকে করতে হবে। এইভাবে গেল আপনার খ বিভাগ। এবারে আসছি গ বিভাগ। গ বিভাগে 2 নম্বরের প্রশ্ন, 2 থেকে বা 3টে বাক্যের মধ্যে লিখতে বলা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তবে অনেক সময় দেখা যায় কি সেটা 4টে বা 5টা সেন্টেন্স হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু সেটাকে যেন কম্প্যাক্টলি সব পয়েন্টগুলোকে তার মধ্যে উল্লেখ করা থাকে। এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যদি কিছু ক্ষেত্রে কিছু ডায়াগ্রাম দেওয়া যায়, ছোট্ট ছবি এবং বা ছোট্ট কোনো একটা মানে একটা ডায়াগ্রাম, যার মাধ্যমে ওই ঘটনাটা বা যেটা জানতে চাইছে যে বিষয়টা, সেটাকে যদি আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের উত্তরটাকে আরো বেশি শক্তিশালী করবে, অর্থাৎ উত্তরটাকে আরো মানে সেটাকে প্রমিনেন্ট করবে টিচারের কাছে। তো
এবং সেক্ষেত্রে নাম্বার ক্যারি করতে খুব সুবিধা হয়। এটা একটা। এখানে মোট 17টা প্রশ্ন দেওয়া হয়, যার মধ্যে যে কোনো 12টা করতে হয় আমাদেরকে। তাহলে আমরা ছাত্রছাত্রীদেরকে পুনরায় বলবো যেন এইভাবে পরপর বিভাগ অনুযায়ী কোশ্চেনগুলোর উত্তরগুলোকে পরপর সাজিয়ে যেন তারা লেখে, এবং প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে উত্তর লেখা হলে যেন একটু করে তারা জায়গা ছেড়ে রাখে। এর অনেকগুলো কারণ আছে। প্রথম কথা, খাতাটা দেখতে সুন্দর হয়। 2 নম্বর, নাম্বার দিতে সুবিধা হয়। অনেক ছাত্রছাত্রী দেখেছি, হ্যাঁ, এত গায়ে গায়ে লেখে যেখানে নাম্বার দেওয়ারই সময় মানে একদম জায়গা থাকে না, যেটাও আরেকটা মুশকিল হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এটা। এবার আসছি লাস্ট বিভাগ, ঘ বিভাগ। এখানে মোট 5 নম্বরের প্রশ্ন থাকে 6টা। এর মধ্যে প্রথম প্রশ্নটা থাকে কোনো একটা ছবি, ডায়াগ্রাম। প্রথম প্রশ্নটা প্রত্যেক আগের বছরে দেখা গেল যে এই 5 নম্বরের প্রশ্ন সবগুলো এসছে 3+2 প্যাটার্ন, অর্থাৎ দুটো পার্টে কোশ্চেনগুলো করা হয়েছিল। সব প্রথম ভাগটাতে ছিল 3, পরের তার সাথে যে তার কোরিলেট প্রশ্নটা ছিল তাতে ছিল 2। যেমন ডায়াগ্রাম বা ছবি প্রশ্নতে ছবি আঁকতে দেয়া যেটা দেয়া হবে, ছবিটা যেন খুব সায়েন্টিফিক হয়, হ্যাঁ, এবং ঠিকঠাক যেন ছবিটার মধ্যে কোনো এক্সট্রা শেডিং করার দরকার নেই, শুধু পেন্সিল স্কেচ হলেই হবে, এইচবি পেন্সিল, এবং এবং ছবিটা খুব সিস্টেমেটিক্যালি এবং সায়েন্টিফিক্যালি হতে হবে। কিরকম বলি, যেমন ধরো মানুষের চোখের লম্বচ্ছেদে চিহ্নিত চিত্র, সেক্ষেত্রে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এদের প্রপোর্শনগুলো, লেন্সের ঠিক অবস্থানটা এবং আলোর বিমটা, হ্যাঁ, কোন দিক থেকে কোথায় যে কিভাবে পড়ছে, এই ব্যাপারগুলোকে ঠিকঠাক যেন সামঞ্জস্য রেখে সেটাকে ছবিটাকে ফুটিয়ে তোলা হয়। বেশি সেট করার দরকার নেই, শুধু প্রমিনেন্ট জায়গাগুলোকে দেখালেই হবে। অনেক স্টুডেন্ট করে কি, এই প্রপোর্শনগুলোকে মাথায় রাখে না, তার ফলে সেটা কিন্তু আমাদের মানে ছবিটাই অদ্ভুত কিংবাকার মানে কিম্ভূত কিংবাকার হয়ে যায়। এই জায়গাগুলোকে একটু পয়েন্ট আউট করা। তাহলে প্রথমে আমরা একটা জায়গা থেকে শুরু করি, যে আসল ব্যাপারগুলো, যে ছবি বা পিকচার, যেটা আমাদের সলিড উত্তর উঠে আসে, সলিড নাম্বার উঠে আসে, এবং যেটা এই বছরের জন্য আমি 4টে ছবির কথা উল্লেখ করবো, এবং 4টে থেকে যে কোনো দুটো আসবেই। প্রথমে হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে, যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই প্রথম চ্যাপ্টার থেকে দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র, দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র। এবং এখন দেখা যাচ্ছে যে কোন কোন অংশগুলোকে চিহ্নিত করতে হবে সেগুলো কিন্তু প্রশ্নে উল্লেখ করা থাকতে, একদম পার্টিকুলার সেই জায়গাগুলোকেই চিহ্নিত করতে হবে। ছবিটা আঁকলাম এবং ডান দিকে যেন একটা সারিতে ওই পরপর পরপর আইডেন্টিফিকেশন গুলো করি। এদিকে ডান দিকে কিছু আইডেন্টিফিকেশন, বাঁ দিকে কিছু আইডেন্টিফিকেশন করার থেকে এটাই সবচেয়ে ভালো, দেখতেও ভালো লাগে, প্রেজেন্টেশনটাও খুব সুন্দর হয়। দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের ক্ষেত্রে গ্রাহক, রিসেপ্টর, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু কেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক বা ইফেক্টর, এই 4টে অংশকে করলেই চলবে। মোটামুটি দেখা গেছে বিগত 7 থেকে 8 বছরের মধ্যে এই পোর্শনগুলোকেই কিন্তু জানতে চাওয়া হয়েছে ছাত্রছাত্রীদের কাছ থেকে। এছাড়া মানবচক্ষুর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র, এখানে যেমন বললাম অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্সের অবস্থান, তোমার, হ্যাঁ, কিভাবে আলোটা যে আমাদের চোখের মধ্যে পড়ছে, এই সমস্ত ব্যাপারগুলোকে যেন ঠিকঠাক পোর্শন অনুযায়ী তুলে ধরা হয়। এবং মেন পোর্শনগুলো যেমন অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, হ্যাঁ, কর্নিয়া, আইরিস, রেটিনা, হ্যাঁ, ব্লাইন্ড স্পট, অপটিক নার্ভ, এইগুলো হচ্ছে মেন পয়েন্ট। এইগুলোকেই জানতে চাওয়া হয়, যে এর মধ্যে যে কোনো 4টে দেওয়া থাকবে। এছাড়া আরো দুটো আমি করে রাখতে বলছি এই কারণে, যদি কোনো কারণে এই দুটোর মধ্যে তো থাকবেই। এছাড়া মাইটোসিস, কোষ বিভাজনের, কি উদ্ভিদ কি প্রাণী, দুটোই করে রাখতে হবে। মাইটোসিস, কোষ বিভাজনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 4টে উপদশার চিত্র যে কোনো একটা দেওয়া হতে পারে, বা যে কোনো একটা দেওয়া হতে পারে। তাহলে মোট উদ্ভিদ, প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর প্রাণী কোষের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবং সেখানে নিউক্লিয়াসের অবস্থান, ক্রোমোজোমের অবস্থান, তোমার অপত্য নিউক্লিয়াস গঠন, হ্যাঁ, ক্যারিওকাইনেসিস কিভাবে হচ্ছে, এই জিনিসগুলোকে কিন্তু ভালোভাবে দেখাতে হবে। এটা একটা। আরেকটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। তাহলে এই 4টে ছবি, একটা হচ্ছে দ্বিসন্ধি প্রতিবর্ত চাপ, একটা হচ্ছে মানবচক্ষুর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এগুলোকে আমরা
মানে 7 থেকে 8 বার যদি বা আরেকটু বেশি প্র্যাকটিস করা যায়, খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে কিন্তু একটা আমরা 5 নম্বরের প্রশ্নকে কমপ্লিট করে ফেলতে পারবো। 3 ঘন্টা 15 মিনিটের সময়, তার মধ্যে 5 মিনিটে যদি আমরা 5 নম্বর করে ফেলতে পারি, আমরা অনেকটা এগিয়ে থাকতে পারবো। আর উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিস আর সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। তাহলে এটা গেল একটা বড় প্রশ্ন সম্ভাব্য আমাদের সাজেশন। এবার আসি চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে। এখন আগের মতো এবছর এটা বড় প্রশ্ন এসছে মানে পরের বছর ওইটা আর আসবে না, সেটা কিন্তু নয়। সেই অংশটারই অন্য কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু আবার প্রশ্ন আসবেই। সেটা 2 নম্বরের প্রশ্ন হোক, ম্যাচিং এও থাকতে পারে বা অন্য কোনো ভাবে থাকতে পারে। তাহলে সব জায়গাকেই আমাদের পড়ে রাখতে হবে। তাহলে প্রথমে আসছি, প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। প্রথমে আসছি উদ্ভিদের চলন থেকে ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, বা এই চলনগুলো থেকে আমাদেরকে সব চলনগুলোই করে রাখতে হবে, ঠিক আছে? এবং কোনটা কোথায় ঘটে, কেমন ভাবে ঘটে, এবং এর উদাহরণ, এইগুলো। ট্রপিক চলনটা খুব ইম্পর্টেন্ট। এটা গেল উদ্ভিদের চলন। এবার আসছি তোমার উদ্ভিদ হরমোন এর উৎপত্তিস্থল, আচ্ছা, তোমার অক্সিন, সাইটোকাইনিন আর জিব্রেলিন, এই তিনটের তোমার তার গঠন, তার কাজ এবং এর উদ্ভিদে এদের ভূমিকা, এইগুলোকে খুব ভালোভাবে করে রাখতে হবে। এবং খুব ছোট প্রশ্নও কিন্তু এখান থেকে আসতে পারে। এবার আসছি কৃত্রিম হরমোন। এগুলো কয়েকটা কৃত্রিম হরমোনের নাম এবং তাদের উদাহরণ। এটা গেল উদ্ভিদ হরমোন। এবার আসছি প্রাণী হরমোন থেকে প্রথমে কতগুলো প্রিলিমিনারি প্রশ্ন আসবে 2 নম্বরের বা 1 নম্বরের। যে প্রথম, যে একে কেমিক্যাল কোঅর্ডিনেটর বলা হয় কেন, অর্থাৎ রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন? উল্টো দিকে স্নায়ুতন্ত্রকে বলা হয় ভৌত সমন্বয়ক কেন? আচ্ছা, স্নায়ুতন্ত্র আর হরমোনের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এবার আসছি আরো কিছু, এখান থেকে কিছু প্রিলিমিনারি প্রশ্ন থাকে, যেমন ফিডব্যাক প্রক্রিয়া কি, হ্যাঁ, বা তোমার তোমার হরমোনকে কেন দ্বৈত সমন্বয়ক বলা হয়, এইটা, বা কিছু লোকাল হরমোনের উদাহরণ, কোথা থেকে খরিত হয় এবং কোথায় কাজ করে লোকাল হরমোনের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসছি টার্গেট গ্ল্যান্ড কি। এইগুলো কিছু প্রশ্ন দেবে প্রথম দিকেই দেওয়া থাকে, এইগুলোকে করে নিলাম। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন হয়তো একটা থাকবেই। এবার আসছি প্রাণী হরমোন ইন ডিটেলস। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের ধরে প্রত্যেকটা গ্ল্যান্ড, সেখান থেকে কি কি হরমোন বেরোচ্ছে এবং তাদের কাজ কি। যেমন ধরো তোমার থাইরক্সিন, যেমন অ্যাড্রিনালিন, যেমন তোমার যে কোনো জিটিএইচ হরমোন, আর তোমার হচ্ছে টেস্টিস বা শুক্রাশয় থেকে কি কি হরমোন খরিত হয়, ডিম্বাশয় থেকে কি কি হরমোন খরিত হয়, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি কি হরমোন খরিত হয়, এবং এই প্রত্যেকের কাজ এগুলোকে আমাদেরকে কিন্তু খুব খুঁটিয়ে করে রাখতে হবে। এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে কি, একটা কোশ্চেনের মধ্যে তার অনেকগুলো ম্যাচিং থাকছে বা পার্ট থাকছে, এবং সেইগুলোকে মিলিয়ে মিশে কিন্তু তবে উত্তরটা বেরিয়ে আসছে। হয়তো 4টে হরমোন থাকলো আর 4 রকমের কাজ থাকলো, একটা ম্যাচিং হয়তো ঠিক করে দেওয়া আছে, বাকিগুলো ভুল দেওয়া আছে। প্রশ্ন হয় এখন দেখবে এরকম ঘুরিয়ে আসছে যে কোনটি সঠিক, এ বি সি ডি, উত্তরটি লেখো। তাহলে আমাদেরকে আমরা কতগুলো বাদ দিয়ে দিলাম, কয়েকটা নির্বাচিত সিলেক্টেড করলাম, তাহলে আমরা বোকা হয়ে যাই, কোশ্চেনটা উত্তরই করতে পারবো না। তাহলে কোনো জায়গা কিন্তু ছাড়া যাবে না। এটা গেল হরমোন সম্বন্ধে, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন। এবার আসছি তোমার স্নায়ুতন্ত্র থেকে। প্রথমে এখানেও কিছু প্রিলিমিনারি কোশ্চেন থাকবে, যে স্নায়ু কি, স্নায়ুতন্ত্র, তোমার নার্ভ, তার বিভিন্ন যে অবস্থানগুলো, এগুলো সম্বন্ধে, স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। আচ্ছা, মস্তিষ্কের গঠন খুব ভালো করে, কোন অংশটা গরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, কি কাজ করে, ডায়ানসেফালন, টেলেনসেফালন, মেসেনসেফালন, এগুলো প্রত্যেকটার কাজ। তারপরে আসছি সুষুম্নাকাণ্ড, প্রত্যেক অংশ থেকে কি কি স্নায়ু বেরিয়ে এসছে, তাদের নাম এবং তাদের কাজগুলো কি কি, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদেরকে করে রাখতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, সরল প্রতিবর্ত ক্রিয়া, জটিল প্রতিবর্ত ক্রিয়া, এদের বিভিন্ন অংশগুলো এবং উদাহরণ। তারপরে আসছি জ্ঞানেন্দ্রিয়, অর্থাৎ মানুষের চোখ থেকে ছবি তো আসবেই বললাম। এছাড়া কোনো একটা পার্ট থেকে হয়তো 2 নম্বরের প্রশ্ন আসলো, যে হয়তো
তোমার রেটিনা এবং তোমার আইরিসের কাজ কি, কিংবা অন্ধবিন্দু এবং পীতবিন্দু কোন কোন জায়গাগুলিকে অন্ধবিন্দু এবং পীতবিন্দু বলা হয়, এই ধরনের প্রশ্ন। বা চক্ষু রক্ষণাত্মক আবরণী রক্ষণাত্মক কলাগুলি কোনগুলি, এইগুলো। এবার আসছি তোমার সচল সন্ধি। দু রকমের সচল সন্ধি, তোমার প্রথম কাজ যেখানে সাইনোভিয়াল ফ্লুইড এবং সচল সন্ধি কি, এইটা প্রশ্ন আসতে পারে 1 নম্বরের। আর তোমার বল ও সকেট সন্ধি আর কবজা সন্ধি এর উদাহরণ এবং এদের গঠনটা মানে তোমার ছোট্ট করে আসতে পারে, কিন্তু উদাহরণটা আসবে। এটা গেল সন্ধি। এবার আসছি তোমার পেশি, যে কঙ্কাল পেশি, যত রকমের তোমার মুভমেন্ট হয় পেশিগুলো এবং কোন পেশিতে কি মুভমেন্ট দেখা যায়। আগের বছরই প্রশ্ন এসেছিল 4 রকম মুভমেন্ট এবং তার সঙ্গে রিলেটেড পেশি, কোনটা সঠিক লেখো, ইন ডিটেলস চলে এসছে। কিন্তু এবছর, তার মানে যে এবছর ওগুলো করবো না তা নয়, সেগুলো কিন্তু দেখে যাব আমরা, ঠিক আছে। আর তোমার যে চলনের কার কিরকম চলন, যেমন তোমার ফ্ল্যাজেলার গমনাঙ্গ, হ্যাঁ, আচ্ছা, পায়রার তোমার রেক্টিটেস রেমিজেস, তোমার মানুষের গমন, এইগুলোকে একটু দেখে রাখবো। এখান থেকে হয়তো ওই 1 নম্বর বা শূন্যস্থান পূরণ, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসবে। এটা গেল প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা। প্রথমে ক্রোমোজোম। আমাদের আগের বছর ক্রোমোজোমের ছবির প্রশ্নটা 5 নম্বরে চলে এসছে, আর স্নায়ু কোষের ছবিটা চলে এসছে। আচ্ছা, এখানে একটা আমি অমিট করে গেছি, সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারে স্নায়ু কোষটা কিন্তু ইন ডিটেলস দেখে রাখবে। যেহেতু ছবিটা চলে এসছে, কোনো না কোনো পোর্শনের একটা 2 নম্বরে থাকবে, ঠিক আছে। ক্রোমোজোমের বিভিন্ন অংশের কাজগুলো আমরা কিন্তু ভালো করে করব, তার অবস্থান, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, তোমার ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, এগুলো ভালো করে আমরা রেডি করে রাখবো। তারপরে আসছে কোষ বিভাজন। 3 রকমের কোষ বিভাজন, কোথায় দেখা যায়, কখন ঘটে, সেল সাইকেল, বিভিন্ন সেল সাইকেলের স্টেজগুলো এবং কোনটার পর কোনটা হয় এবং সেল সাইকেলের তাৎপর্য। এটা গেল সব 2 নম্বর, এই ধরনের থাকবে। মাইটোসিস থেকে বা মিওসিস থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন থাকবে। হয় কোনো একটা ফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, বা সাইটোকাইনেসিস বা ক্যারিওকাইনেসিস সম্বন্ধে। ক্যারিওকাইনেসিস এই 4টি উপদশা, বা তোমার সাইটোকাইনেসিস কিভাবে ঘটে, এটা একটা বড় প্রশ্ন এখান থেকে থাকবে। আর তোমার ক্রসিং ওভার, ডিপ্লোটিন, প্যাকেটিন, জাইগোটিন, এই উপদশাগুলো, বোকে স্টেজ, এইগুলো এখান থেকে থাকতে পারে। এটা গেল তোমার ক্রোমোজোম কোষ বিভাজন। তারপরে আসছি তোমার জননের প্রকারভেদ, জননের তাৎপর্য। প্রথমে অযৌন জনন, বিভিন্ন রকমের যে অযৌন জনন প্রক্রিয়াগুলো, এগুলো শর্ট প্রশ্ন অবশ্যই থাকবে। এখান থেকে একটা অবশ্যই শর্ট প্রশ্ন থাকবে 2 নম্বরের, ঠিক আছে। তোমার অঙ্গজ জনন থেকে কাটিং, কত রকমের কলম হয়, জোড় কলম, দাবা কলম, গুটি কলম। তোমার খুব ইম্পর্টেন্ট মাইক্রোপ্রোপাগেশন, ক্যালাস কালচার, আর তোমার এখান থেকে অঙ্গজ জননের সুবিধে অসুবিধেগুলো, আর কোন কোন ক্ষেত্রে অঙ্গজ জনন বাধ্যতা, মানে যারা অঙ্গজ জনন মাধ্যমে বংশ বিস্তার করে, অযৌন জননের তোমার কিছু অযৌন জননের উদাহরণ, এইগুলো আসবে। এবারে আসছি তোমার জনুক্রম। আরেকটা এখানে অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রমটা ভালো করে দেখে রাখবে। জনুক্রম থেকে হয়তো কোনো তোমার ডায়াগ্রাম টাইপের ছবি এরকম জানতে চাইতে পারে, সম্ভবত এটা এসেও গেছে, তবুও এটা দেখে রাখবে। তারপরে আসছি তোমার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, ইন ডিটেলস দেখে রাখবে। এখান থেকে কিন্তু হয় এটা ছবি আসবে, নাহলে এটার বড় প্রশ্ন আসবে। 5 নম্বরের প্রশ্ন, যদি ছবি আসে তো ভালো, কিন্তু ছবি আসার সম্ভাবনা কম, কেননা তার থেকে আরো মোর ওয়েটফুল প্রশ্ন। যদি ছবি আসে তো ভালো, কিন্তু ছবি আসার সম্ভাবনা কম, কেননা তার থেকে, বা দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের ছবি এখান থেকে আসতে পারে। তোমার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়া সবিস্তারে বর্ণনা, রেখচিত্রের মাধ্যমে বর্ণনা, বা সেটার সপুষ্পক উদ্ভিদের তোমার নিষেক প্রক্রিয়া সবিস্তার বর্ণনা, এটা কিন্তু ভালো করে রাখবে, ঠিক আছে। এবার আসছি বৃদ্ধির প্রকারভেদ, তার বিভিন্ন ফেজগুলো, প্রাণীর বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে কি পার্থক্য, আর তোমার ডেভেলপমেন্ট, বিকাশ, এইগুলোর থেকে কিন্তু সব শর্ট প্রশ্ন। এটা গেল 2 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার বংশগতি এবং কয়েকটা সাধারণ জিনগত রোগ। বংশগতি থেকে প্রথমেই আসছি
যে ওই যে তোমার বিভিন্ন রকম যে বংশগতির যে টার্মগুলো, শব্দগুলো, লোকাস কি, জেনোটাইপ, ফেনোটাইপ কি, অ্যালিল কি, জিন কি, তোমার তোমার হেটেরোজাইগাস, হোমোজাইগাস, সমসংকর, বিষমসংকর, প্রকট গুণ, প্রচ্ছন্ন গুণ, হ্যাঁ, তোমার অপত্যজনু, জনিত জনু, দ্বিতীয় অপত্যজনু, প্রথম অপত্যজনু, হ্যাঁ, এইগুলো সম্বন্ধে। এইগুলো কিন্তু সবগুলোই করে রাখতে হবে, যে কোনো একটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসবে, আর শূন্যস্থান পূরণ বা 1 নম্বরের প্রশ্নও কিন্তু এখান থেকে থাকবে। তোমাদের দেখবে আগের বছর বড় প্রশ্ন এসছে এখান থেকে দ্বিসংকর জনন থেকে, তাহলে এক সংকর জনন অবশ্যই চেকার বোর্ড উইথ ফেনোটাইপ এবং জেনোটাইপ, এটা করে রাখবো। সেটা মটর গাছের উপর করে রাখবো, গিনিপিগের উপর রাখবো। এবার আসছি, এখান থেকে আরো কিছু প্রশ্ন আসবে, যেমন মেন্ডেল কি কারণে এত মানে সাফল্য লাভ করেছিলেন, বা মটর গাছের কোন 7টা বৈশিষ্ট্যকে তিনি লক্ষ্য রেখে এই এক্সপেরিমেন্ট গুলো করেছিলেন, বা অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স, এইগুলো ভালো করে করে রাখবে। এবার আসছি মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ কিন্তু আগের বছর চলে এসছে অলরেডি, কিন্তু এবছরও আমরা কিন্তু দেখে রাখবো, ঠিক আছে? কারণ 1 নম্বরের প্রশ্ন অর্থাৎ শর্ট প্রশ্ন এখান থেকে থাকতেই পারে। এবার আসছি 3টে ডিজিজ, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, একদম কোনোটাকেই ছাড়া যাবে না, প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, চোখের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টারে ওই যে চোখের যে 3টে পরিস্থিতি, তোমার হাইপারপিয়া, প্রেসবায়োপিয়া আর মায়োপিয়া, অর্থাৎ দূরবদ্ধ দৃষ্টি, নিকটবদ্ধ দৃষ্টি আর বাইফোকাল যেটা, এগুলো করে রাখবে। আর ক্যাটারাক্ট, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন থাকবে, এবং এদের রিমেডিটা কি, অর্থাৎ কোথায় তোমার কনকেভ লেন্স, কোথায় কনভেক্স লেন্স, কি ধরনের লেন্স ব্যবহার করা হয় এদেরকে ত্রুটিটাকে নিরসন করার জন্য, সেটাও কিন্তু আসতে পারে। এখানে লাস্ট থাকছে তোমার জেনেটিক কাউন্সিলিং। জেনেটিক কাউন্সিলিং কেন এবং কি কারণে করতে হবে এবং কিভাবে করানো হয় এর তাৎপর্য, এখান থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি। তারপরে আসছি অভিব্যক্তি অভিযোজন। আচ্ছা, প্রথমে জৈব অভিব্যক্তি, অর্থাৎ ওখানেও এরকম হট ডাইলিউট স্যুপ কি, হ্যাঁ, কোয়াসার্বেট কি, তোমার মাইক্রোস্ফিয়ার কি, প্রোটোসেল কি, এইগুলো থেকে যে কোনো একটা শর্ট প্রশ্ন থাকবে, একটা থাকবেই অবশ্যই। এরপর ডারউইন থেকে প্রশ্ন এসেছিল আগের বছর, এবছর তার মানে যে ডারউইনের বাকিগুলো আসবে না তা নয়, ডারউইনিজম থেকে প্রশ্ন আসতে পারে 1 নম্বরের বা 2 নম্বরের। ল্যামার্কিজমটা তাহলে এবছর একটু ভালো করে রাখবো, ডারউইনিজম ল্যামার্কিজমের পার্থক্য এবং এদের সীমাবদ্ধতা, এগুলোকেও ভালো করে দেখে রাখবো। তারপর আসছি তোমার জীবাশ্ম। জীবাশ্ম গঠিত প্রমাণ ভালো করে দেখে রাখবো, জীবাশ্ম কি, কিভাবে এটা তৈরি হয়, এবং এখান থেকে আমরা তোমার অভিযোজনের ক্ষেত্রে বা অভিব্যক্তির ক্ষেত্রে এগুলো আমাদেরকে কিভাবে সাহায্য করে এইগুলো তোমার। তারপর আসছি তোমার ভ্রূণতত্ত্ব, অর্থাৎ তোমার প্রত্যেক প্রাণীর আদিপুরুষ যে একটা পূর্বপুরুষের জীব যে একই ছিল, এই প্রমাণটা ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ, এটা ভালো করে রাখবে। তোমার ঘোড়ার বিবর্তন, বিভিন্ন যুগে ঘোড়া কিভাবে বিবর্তন হয়েছে, এইটা কিন্তু বড় প্রশ্ন আসবেই, ঠিক আছে? খুরের কিভাবে বিবর্তন ঘটেছে, দাঁতের কি পরিবর্তন ঘটেছে, শরীরের কিরকম চেহারার পরিবর্তন, উচ্চতার পরিবর্তন, মাসেলের যে ডেভেলপমেন্ট, হ্যাঁ, দৌড়ানোর পক্ষে উপযোগী হওয়া, এই জিনিসগুলো, এবং কোন যুগে কিরকম ঘোড়া উদ্ভূত হয়েছে তাদের বিজ্ঞানসম্মত নাম, এটা ভালো করে রাখবো আমরা, ঠিক আছে? হৃৎপিণ্ডের ঘটিত প্রমাণ। আচ্ছা, নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ কি, আমাদের বোধ, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ এবং বিভিন্ন ক্ষেত্রে প্রাণীদের আর উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, ঠিক আছে? আর যেমন তোমার সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ যদিও চলে এসছে, কিন্তু এদের উদাহরণগুলোকে আমরা দেখে রাখবো। সমবৃত্তি অঙ্গ, সমসংস্থ অঙ্গ, তোমার মুখ্য অভিযোজন কি, গৌণ অভিযোজন কি, হ্যাঁ, এর উদাহরণ। অভিসারী বিবর্তন, অপসারী বিবর্তন কি, এদের তার উদাহরণ, এগুলোকে আমরা একটু অবশ্যই টাচ করে যাব।
তারপর আসছি ক্যাকটাস, অর্থাৎ মরু প্রদেশের উদ্ভিদের অভিযোজন। আচ্ছা, রুই মাছের জলে শ্বাস নেওয়ার জন্য যে অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো, পায়রার অভিযোজন থেকে প্রশ্ন চলে এসছে যদিও, তবুও নিউমেটিক অস্থি কি বা বায়ুথলির কি উপকারিতা, বায়ুথলি পায়রার দেহে অভিযোজনে কি সুবিধা করে, এইগুলোকে আমরা একটু দেখে রাখবো, ছোট ছোট প্রশ্নগুলো। অর্থাৎ কোনো কিছুকে কিন্তু আমরা ছাড়বো না, সবগুলোকেই টাচ করে যাবো। তারপরে আসছি লবণাম্য উদ্ভিদ কি, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কি, এবং এই অঞ্চলে জন্মানোর জন্য তোমার সুন্দরী গাছের ক্ষেত্রে কি কি শারীরবৃত্তীয় চেঞ্জ গুলো দেখা যায়। এটা কিন্তু সুন্দরবন থেকে বড় প্রশ্ন অলরেডি চলে এসছে জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে, এই সুন্দরবনের মানে লাস্ট চ্যাপ্টার থেকে, কিন্তু এখান থেকে 2 নম্বরের প্রশ্ন অবশ্যই থাকার একটা সম্ভাবনা আছে লবণাম্য উদ্ভিদ থেকে। এবার উট, অর্থাৎ মরু অভিযোজিত প্রাণী, উটের ক্ষেত্রে কি কি পরিবর্তন এরা ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য করে। আচ্ছা, শিম্পাঞ্জির ক্ষেত্রে আর মৌমাছির ক্ষেত্রে তোমার আচরণগত পরিবর্তন, অর্থাৎ এদের আচরণগত কি কি বিবর্তন বা এগুলো দেখা যায়, এগুলোকে আমরা ঠিক করে দেখে রাখবো। এটা গেল 4 নম্বর চ্যাপ্টার অভিব্যক্তি অভিযোজন। লাস্ট চ্যাপ্টার পরিবেশ সম্পদ এবং এদের সংরক্ষণ। প্রথমে আসছি নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র প্রত্যেকটা সাইকেলের প্রত্যেকটা ধাপকে আমরা ভালো করে রাখবো, এবং কোনটাতে কি ব্যাকটেরিয়া বা কোন ব্লু গ্রিন অ্যালগি বা কে দায়ী, এবং তাদের সাইন্টিফিক নামগুলো ভালো করে রাখবো। দূষণ, জল দূষণ, শব্দ দূষণ এবং বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, এগুলোকে ভালো করে রাখবো। তার মধ্যে জল দূষণ থেকে দেখাও বেশ কিছু প্রশ্ন এখান থেকে আসবে। ইউট্রপিকেশন কি, বিওডি কি, সিওডি কি, বায়োম্যাগনিফিকেশন কি, বায়ো অ্যাকুমুলেশন কি, এইগুলোকে কিন্তু যে কোনো 2 নম্বরের প্রশ্ন থাকবেই। ঠিক আছে। আচ্ছা, তোমার ডেসিবেল কি, শব্দ দূষণের কুপ্রভাব, জল দূষণের কুপ্রভাব, বায়ু দূষণের কুপ্রভাব, এগুলো কিন্তু মানবদেহের কুপ্রভাব থেকে বড় প্রশ্ন থাকবে। এবং দূষণ থেকে আমার মনে হচ্ছে হয়তো যে একটা কিন্তু 5 নম্বর প্রশ্ন হয়তো 3+2 করে দূষণ তার সঙ্গে মিশিয়ে আর হয়তো সংরক্ষণ থেকে প্রশ্ন থাকতে পারে। এখান থেকে আরেকটা 5 নম্বরের প্রশ্ন সেই চ্যাপ্টার থেকে অবশ্যই থাকবে। দূষণের ফলে মানব স্বাস্থ্যের উপর যে কুপ্রভাবগুলো, অর্থাৎ ব্রঙ্কাইটিস, অ্যাসমা, ক্যান্সার, এইগুলো থেকে একটা প্রশ্ন আসবে 2 নম্বরের, অবশ্যই প্রশ্নটা 2 নম্বরের থাকবে। আচ্ছা, তারপরে থাকছি তোমার জনসংখ্যা বৃদ্ধির সমস্যা। জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের উপর কি চাপ পড়ছে সেটা সংক্রান্ত কিন্তু এটা বড় প্রশ্ন থাকবে না, ওই 2 নম্বরের মধ্যেই থাকবে। এবার আসছি তোমার বায়োডাইভার্সিটি, জৈব বৈচিত্র্য। যদিও জৈব বৈচিত্র্য থেকে অলরেডি প্রশ্ন এসে গেছে, কিন্তু জৈব বৈচিত্র্য কি, বায়োডাইভার্সিটি হটস্পট কি, আমাদের যে 4টে বায়োডাইভার্সিটি হটস্পট ইন্ডিয়াতে, প্রত্যেকটা হটস্পটের অবস্থান এবং সেখানে কি গুরুত্বপূর্ণ স্পিসিস ফ্লোরা অ্যান্ড ফনা আছে, উদ্ভিদ এবং প্রাণী এন্ডেঞ্জার, সেগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনটা থেকেই জানতে চাইতে পারে। ঠিক আছে। তারপর আসছি তোমার সুন্দরবনের সমস্যা, সুন্দরবন লাস্ট। আচ্ছা, তাহলে আমরা সুন্দরবনের সমস্যাগুলো কিন্তু ভালো করে দেখে রাখবো। এখান থেকেও কিন্তু প্রশ্ন আগের বছরের মতো এবছরও থাকবে। এটা গেল। এবার আসছি জৈব বৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলো সম্বন্ধে, ইনসিটু সংরক্ষণ আর এক্সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণের ক্ষেত্রে অভয়ারণ্য, জাতীয় বনভূমি, এগুলো আমরা ভালোভাবে দেখে রাখবো। যে কোনো একটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন থাকতে পারে বলাটা ঠিক নয়, থাকবেই। আর এক্সিটু সংরক্ষণের ক্ষেত্রে চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, এগুলোকে আমরা ভালো করে দেখে রাখবো। আর তোমার ক্রায়ো প্রিজার্ভেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু এবছর আসছেই, আশা করা যায়। আর আমরা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আর পিপলস বায়োডাইভার্সিটি রিজার্ভ, প্রত্যেক বছর জেএফএম বা পিবিআর যে কোনো একটা কিন্তু আসছেই। আগের বছর যেটা এসেছিল এবছর ঠিক তার উল্টোটা আসার, বড় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বড় প্রশ্ন বলতে অবশ্যই 5 নম্বরের নয়, ওই 2 নম্বর এরকম। আর তার সঙ্গে কিন্তু পিবিআরটাও আমরা দেখে যাব। ঠিক আছে, কারণ কোনোটাকেই ছাড়া যাবে না, কোনটার থেকে কোশ্চেন কিভাবে আসবে বলা মুশকিল, এটা একটা। আর লাস্ট হচ্ছে বাঘ, সিংহ, কুমির, রেড পান্ডা, এগুলো সংরক্ষণ থেকে যে কোনো একটা সংরক্ষণ কিন্তু 2 নম্বরের থাকবে। আগের বছরও ছিল, এবছরও থাকবে। এই বলে আমি শেষ করছি। ভালোভাবে হাতে লেখা করবে, সুন্দর করে ছেড়ে পরিষ্কার করে লিখবে, যাতে খাতাটা সুন্দর দেখায়, আর ডায়াগ্রামটা যেন স্পষ্ট হয়। এইচবি পেন্সিলে ভালো করে ডায়াগ্রাম ঝকঝকে করে লিখবে, বাস। সুন্দর ভালোভাবে পরীক্ষা দাও, এই বলে আমি শেষ করছি। নমস্কার।